রবীন্দ্রনাথের ছোট গল্পের সম্ভারে অন্যতম ঐশ্বর্য নষ্টনীড়। এই গল্পে আবেগের চেয়ে মনস্তত্ত্ব, গতির চেয়ে বিশ্লেষণ বেশি। গল্পে রবীন্দ্রনাথ এক গৃহবধূর নিঃসঙ্গতা, নিত্যনৈমিকতা, বন্ধুত্ব, মান অভিমান, দাম্পত্যের বৈচিত্র্যহীনতা ইত্যাদি নানান দৃষ্টিকোণকে এক জায়গায় আনলেন। কোথাও যেন একটা ম্যাজিক তৈরি হল। এর অনেক বছর পর নষ্টনীড় গল্পটিকে চলচ্চিত্রায়িত করলেন কলা ভবনের সুযোগ্য ছাত্র সত্যজিৎ রায়। ছবিটি প্রথম প্রদর্শিত হয় 1964 সালের 7 এপ্রিল। দর্শকের চোখে ঘটনা প্রবাহকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য চিত্রকরকে নিতে হয় বেশ কিছু সিনেম্যাটিক কৌশল, যা প্রাণবন্ত করে তোলে সিনেমার প্রতিটি মুহূর্তকে। গল্পে প্রতিটি চরিত্রের অন্তর্দ্বন্দ্বকে মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছেন রবীন্দ্রনাথ। পরিচালক চরিত্রের দ্বন্দ্বকে স্বচ্ছভাবে দেখিয়েছেন, ভালো মন্দের দায়ভার নিজের কাছে তুলে নেন। চারুলতার নষ্টনীড়ের কাহিনী তাই স্বাধীন, স্বচ্ছ, নির্মম। চারুলতাকে বলা অমলের সেই কথাগুলো যেন বারবার তাই বিশ্বাস করতে ইচ্ছে করে। জীবনের সমস্ত কিছুর মধ্যেই একটা ছন্দ। বৌঠান দেখো, এই জীবন মৃত্যু, আলো অন্ধকার, দিন রাত্রি মিলন দিচ্ছে, সব সব একটা ছন্দের মতো। এইরূপে সে যতদিন কাগজ লইয়া ভোর হইয়াছিল, ততদিনেই তাহার বালিকা বধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল। খবরের কাগজের সম্পাদক এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না। ধনী গৃহে চারুলতার কোনো কর্ম ছিল না। ফল পরিণামহীন ফুলের মতো পরিপূর্ণ অনবশ্য কাদার মধ্যে পরস্ফুট হইয়া উঠাই তাহার চেষ্টা শূন্য দীর্ঘ দিন রাত্রির একমাত্র কাজ ছিল। তাহার কোনো অভাব ছিল না।
এভাবেই জোয়ার ভাটা বা দিন রাত্রির নিশ্চয়তার মতোই বৈচিত্র্যহীন ও গতানুগতিক ভাবে চলছিল চারুলতার নিস্তরঙ্গ জীবন প্রবাহ। যে সময়ে স্বামী স্ত্রী প্রেমোন্মেষের প্রথম অরুণালোকে পরস্পরের কাছে অপরূপ মহিমায় চির নতুন বলিয়া প্রতিভাত হয়, দাম্পত্যের সেই স্বর্ণপ্রভা মণ্ডিত প্রত্যুষকালে অচেতন অবস্থায় কখন অতীত হইয়া গেল কেউ জানিতে পারিল না। নূতনত্বের স্বাদ না পাইয়াই উভয়ে উভয়ের পুরাতন পরিচিত ও অভ্যস্ত হইয়া গেল। আমার হৃদয় ভূমি মাছ, আমার হৃদয় ভূমি মাঝখানে জাগিয়া রয়েছে নীতি, অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি। প্রতিদিন ঘিরে ঘিরে সে নীরব হিমগিরি, আমার দিবস আমার রজনী আসেছে যেতেছে ফিরি। যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম, উন্নত শির রয়েছে তুলিয়া সকল উচ্চে মম। মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোহাগে হতেছে নত। আমার শ্যামল তরুলতাগুলি ফুল পল্লব ভারে সরস কোমল বাহু বেষ্টনে বাঁধিতে চাহিছে তারে। শিখর গগনলি দুর্গম জলহীন বাসনা বিহব একের আশেথায় ধাইছে রাত্রি দিন। চারিদিকে তার কত আসা যাওয়া, কত গীত, কত কথা, মাঝখানে শুধু ধ্যানের মতো নিশ্চয় নীরবতা। দূরে গেলে তবু একা সে শিখর যায় দেখা, চিত্ত গগনে আঁকা থাকে তার নিত্য নিহার রেখা।
ওর তো ওখানে যেতে বিশেষ কিছু হচ্ছে না। আমার লিখেছে এখানে যদি একটা কিছু, আমিও ভাবছিলাম একটা ম্যানেজার গোছের লোক যদি টাকা পয়সার দিক থেকে বাড়ানো ঠিক। দাদা পারবি? কেন পারবেন? কাজ তো কিছু কঠিন না, আর আমি তো রয়েছি। ওর তো কিছুতে মনই বসে না। হ্যাঁ পারবে, আমি কাজ লিখে দিয়েছি। একজন লোককে যদি একটা কোনো দায়িত্ব না দেওয়া যায় তো তার দৌড় কতখানি। আর দুখানা কিছু দেবে? কিছুই তো খেলে না। কম থাকতে বলেই তো খাটতে পারছি চারু। খাটছি, নাহলে কাগজটা। আচ্ছা, আমি কি অলস, নিষ্কর্মা? কি বলেছিস? সাহিত্য একটা কথা ব্যবহার করে, আইডল রিচ। আমি সেটা খণ্ডন করতে চাই। পয়সা থাকলেই অলস হয় না, কি বলো? আমার মনে কোনো খেদ নেই তো। কেন? এই যে একটু খরচা হয়ে যাচ্ছে কাগজটার পেছনে। এই সেদিন একটা নতুন ছাপার কল কিনলাম। খরচা খরচ। তুমি একটা ভালো জিনিস করছো, তোমার শোনা উচিত। খাওয়া পড়ার তো অভাব হবে না কোনোদিন। শরীর মানুষের বক্তৃত্ব যখন শুনি না চারু, উফ। আমি তোমাকে একদিন রাজনীতির ব্যাপারটা বুঝিয়ে দেবো, কেমন? Intellectual power may be good in its own way, but it is not intellectual eminence that constitutes. চারুর নিঃসঙ্গ অবস্থান দিয়ে চারুলতার কাহিনী শুরু হয়। নির্জন নিঃসঙ্গ বিগ্রহ আর চারুলতার অন্তর্দহন, এই নিয়েই চলতে থাকে চারুর দিন যাপন। সেই নিঃসঙ্গতায় স্বামী ভূপতি স্ত্রীর একাকিত্ব নিয়ে চিন্তিত। আমার চারুর সঙ্গী খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে সে, কিন্তু নিজে সঙ্গী হয়ে উঠতে পারে না। ভূপতির বিস্তৃত ভাই অমল 3rd ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাহাকে ধরিয়া পড়া করিয়া লইত। এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাহাকে সহ্য করিতে হইত। চারুর নিঃসঙ্গ দিনযাপনে আসন্ন ঝড়ে পূর্বাভাস মাত্র ছিল না, কিন্তু তার এই নিস্তরঙ্গ অচঞ্চল জীবনের পারিপাট্য নিমেষে তছনছ হয়ে যায় অমলের সান্নিধ্যে। এক ঝোড়ো ঝলক হাওয়া মতো অমল প্রবেশ করে তার জীবনে।
আমার বুঝছো বুঝছো দাদা কোথা দাদা ঠিক আছে কেন আরে মুরারে কি ব্যাপার দেখো না এই সাবস্ক্রিপ্ট ব্যাপারে তুমি এসে গেছো? হ্যাঁ আরো আগে আসতাম মা ছাড়বেন না তাই পিসিমা ভালো তো হ্যাঁ চাটা খাস আরে খাও খাও ওগুলো পেয়েছো সব যদি বলো তো একেবারে চালিয়ে যাবে তারপর বলো তোমার প্ল্যান কি আপাতত তোমার সামনে অবস্থান আরে সেটা আমার প্ল্যান তোমার কি আমার বিশ্রাম আর কিছু সাহিত্য চর্চা আর কি আর বিশ্রাম ওটি হবে না দাদা ওই একটি বিশ্রাম তোমায় বাদ দিতে হবে তোমায় কাজ করতে হবে কাজ ধনীর সংসারে চারুকে আর কাহারও জন্যে কিছুই করিতে হয় না কেবল অমল তাহাকে কাজ না করাইয়া ছাড়ে না এই সকল ছোটখাটো শখের খাটুনিতে তাহার হৃদয় বৃদ্ধির চর্চা ও চরিতার্থতা হইত আমি চিনি গো চিনি তোমার বিদেশি তুমি ভাবো সিন্ধু পারে বিদেশি আমি চিনি গো চিনি তোমার বিদেশি তোমায় দেখেছি শারদে তোমায় দেখেছি মাধবীরাতে তোমায় দেখেছি মারে আমি চিনি গো চিনি তোমারে বিদেশি তুমি ভাবো সিন্ধু পারে বিদেশি আমি চিনি গো চিনি তোমারে বিদেশি ধীরে ধীরে সংসারের মূল ভূখণ্ড থেকে একটু দূরে নীরবে নিভৃতে রচিত হয় চারুলতা ও অমলের এক নিজস্ব পৃথিবী। সে পৃথিবী নিয়ে অমল যতটা সচেতন, চারু তার চেয়ে অনেক বেশি অধিকার প্রবণ। তার সূক্ষ্ম আবেগ অনেক বেশি। চারুর নিয়ন্ত্রিত আবেগ সবটা ধরা পড়ে না অমলের কাছে, তাও সাহিত্য চর্চা সূত্র ধরেই তারা কাছাকাছি আসে। অমলের লেখা
অমল এবং চারু দুজনের সম্পদ। অমল লেখক এবং চারু পাঠক। তাহার গোপনীয়তাই তাহার প্রধান রস। সেই লেখা সকলে পড়িবে এবং অনেকেই প্রশংসা করিবে। ইহাতে চারুকে যে কেন এতটা পীড়া দিতেছিল তাহা সে ভালো করে বোঝে নাই। নষ্ট নিয়ে যে কথা বিস্তৃতির আশ্রয়ে প্রকাশিত হয়েছে তা আসলে চারুলতার মনের শূন্যতাকে বারবার নির্দেশ করেনি কি? চারুলতার প্রেম, বন্ধুত্ব সবকিছুই অনেক বেশি পরিণত। তার মান অভিমানের সূক্ষ্ম তন্ত্রীগুলি সে কথা বুঝিয়ে দেয়। সেই তন্ত্রের মর্মমূল অমল সেভাবে স্পর্শ করতে পারিনি। আমি শুনছি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। শুনছি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। জীবনকে ওই চরণ পড়ে তাহার ইচ্ছা বুকে মাগি কলঙ্ক ভাগি। তবু একদিন মনের কোনো এক বন্ধ দরজা খুলে যায় অমলের। চারুলতার অভিমান, অধিকার বোধ এই সবকিছুর মূল উৎস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয় অমলের। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। তোমার লেখাটা আমার চলবে না বোন, তোমার লিখতে হবে, আরো লিখতে হবে। তার মধ্যে তোমার এত গুণ। আমি আর লিখবো না, আমি আর লিখবো না। সত্যি তো বোকা আমি।
ইস, জামাটা ভিজে গেছে। অমল একবার তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ চারুর মুখের দিকে চাহিল। কি বুঝিল, কি ভাবিল জানি না, চকিত হইয়া উঠিয়া পড়িল। পর্বত পথে চলিতে চলিতে হঠাৎ এক সময় মেঘের কুয়াশা কাটিবা মাত্র পথিক যেন চমকিয়া দেখিল সে সহস্র হস্ত গভীর গহ্বরের মধ্যে পা বাড়াইতে চাইতেছিল। চারুর সংসার, ভূপতির আশ্রয়, সবকিছু থেকে দূরে চলে যাবার সিদ্ধান্ত নেয় অমল। বারবার বিশ্বাসভঙ্গ হবার সংকট থেকে ভূপতিকে রক্ষা করতে চায় সে। চারুলতার প্রতি বন্ধুত্বের আকর্ষণ মুহূর্তে ম্লান হয়ে যায়। অমল হারিয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় চারুর জীবন থেকে। তবু মনে রেখো, যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দুরস্মৃত কাহিনীকে বলি, ঢাকা পড়ে নব নব জীবনের জালে। তবু মনে রেখো, যদি বড় কাছে থাকি, নূতন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি, পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যা বেলা, অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা, তবু মনে রেখো, যদি মনে পড়ে আর আখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার, তবু মনে রেখো। সমস্ত রাত্রি জাগিয়া চারু ভাবিয়া রাখিয়াছিল অমলকে বিদায়কালে কি কথা বলিবে। সহাস্য অভিমান ও প্রফুল্ল উদাসীনের দ্বারা মাজিয়া মাজিয়া সেই কথাগুলিকে সে মনে মনে উজ্জ্বল ও শানিত করিয়া তুলিয়াছিল। কিন্তু বিদায় দিবার সময় চারুর মুখে কোনো কথাই বাহির হইল না। সে কেবল বলিল, চিঠি লিখবে তো অমল? তুমি রবে রবে হৃদয়ে মম, তুমি রবে রবে নিবিত নিবিত পূর্ণিমা শীতলিনী সম, তুমি রবে রবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন,
অখিল ভুবন তুমি ধনের পুরাবে সব তুমি রবে হৃদয়ে পাও তুমি রবে না, চারুর জন্য আর কোনো চিঠি লেখিনি অমল। যেমন গুরুতর আঘাতে স্নায়ু অবশ হয়ে যায়, আর শুরুতে সেই বেদনা অনুভব করা যায় না, ঠিক তেমনি বিচ্ছেদের শুরুতে অমলের অভাব চারু ভালো করে যেন উপলব্ধি করতে পারেনি। দিনে দিনে অমলের অভাবে সংসারে শূন্যতা হয়তো বাড়তেই লাগলো। ঘুম থেকে উঠিয়াই বুকের মধ্যে ধক করিয়া উঠে, মনে পড়ে অমল নাই। সকালে যখন সে বারান্দায় পান সাজিতে বসে, ক্ষণে ক্ষণে কেবলই মনে হয় অমল পশ্চাৎ হইতে আসিবে না। এক এক সময় অন্যমনস্ক হইয়া বেশি পান সাজিয়া ফেলে। যখনই ভাড়ার ঘরে পদার্পণ করে, মনে উদয় হয় অমলের জন্য জল খাবার দিতে হইবে না। ক্রমে এমনই হইয়া উঠিল, একাগ্র চিত্তে অমলের ধ্যান তাহার গোপন গর্বের বিষয় হইল। সেই স্মৃতি যেন তাহার জীবনের শ্রেষ্ঠ গৌরব। জাগিবে ছায়া রহিবে তুমি তুমি রবে রবে হৃদয়ে মম নীরবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা শিশি এই রূপে চারু তাহার সমস্ত ঘরকন্যা, তাহার সমস্ত কর্তব্যের তলদেশে সুরঙ্গ খনন করিয়া সেই নিরালো নিস্তব্ধ অন্ধকারের মধ্যে অশ্রুমালা সজ্জিত একটি গোপন শোকের মন্দির নির্মাণ করিয়া রাখিল। সেখানে তাহার স্বামী বা পৃথিবীর আর কাহারও কোনো অধিকার রহিল না। সেই স্থানটুকু যেমন গোপনতম, তেমন গভীরতম, তেমনি প্রিয়তম।
সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহার। আমি না হল মনের ধুরি মিশায় তোমার করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। অমর হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রামিয়া। ওই সন্ধ্যা সকল বিহারে তব বলেছি সুধাভিষে মিশে মম সুখ দুঃখ ভাগিয়া। তুমি আমারি, তুমি আমারি, মম জন জীবন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের ভবনঞ্জন তব নয়নে দিয়েছি পরায়। নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে দিয়েছি চড়ায় চড়ায়। তুমি আমারি, তুমি আমারি, মম জীবন মরণ বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী। আমি আপন তোমার করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার শান্তির সাধনা। স্বভাবে শিষ্ট, সরল এবং পত্নীনিষ্ঠ হলেও আদতে পুরুষতান্ত্রিক সমাজের প্রতিভূ ভূপতি। হয়তো তার একটা সাধারণ সংস্কার ছিল, স্ত্রীর ওপর অধিকার স্বামীকে অর্জন করতে হয় না। নারী ধ্রুবতারার মতো নিজের আলো নিজেই জ্বালিয়ে রাখে। সে আলো হাওয়ায় নেভে না, সে আলো জ্বালানির অপেক্ষা রাখে না। তাই ভূপতির মন একবারও ভাবল না চারুলতার মনের অন্তঃপুরে কোনো ভাঙন ধরেছে কিনা। অথচ চারু যে আর নিজেকে লুকিয়ে রাখতে পারে না। অমলের শরীর ভালো আছে, তবু সে চিঠি লেখে না। একেবারে এমন নিদারুণ ছাড়াছাড়ি হইল কি করিয়া? একবার এই প্রশ্নটার জবাব লইয়া আসিতে ইচ্ছা হয়। চারুর কাজকর্ম পড়িয়া থাকে, সকল বিষয়েই ভুল হয়। লোকে তাহার দীনভাব লক্ষ্য করিয়া নানা প্রকার কানাকানি করিতে থাকে, কিছুতেই তার চেতনা নাই। যে
দুয়ার বলে ভাঙলো ঝড়। জানি নাই তুমি আমার ঘরে তেরাদের মন দুয়ারে বলে ভাঙলো ঝড়। অবশেষে ভূপতিও সমস্ত দেখিল এবং যাহা মুহূর্তের জন্যও ভাবে নাই তাহা ভাবিল। সংসার একেবারে তাহার কাছে বৃদ্ধ, শুষ্ক, জীর্ণ হইয়া গেল। সব যে সব যে দোকানে রইল পড়ে স্বপ্ন অন্ধকারে স্বপ্ন সকালবেলা দাঁড়িয়ে আছো তুমি, সকালবেলা দাঁড়িয়ে আছো তুমি। শূন্যতায় বুকের তোরে জানি নাই তুমি আমার ঘরে দুয়ার বলে ভাঙলো ঝড়ে। চারুকে ভগ্নপ্রায় সংসারে রেখে মহীশূরে যাত্রা করেছে ভূপতি। নির্হারা, বিশ্বাস হারা ভূপতির বীজে চোখে অবিশ্বাস, হতাশা এবং কোথাও চারুর প্রতি অনুকম্পার ভাব ফুটে ওঠে কি? চারু তাকে কতটুকু আর সে চারুকে কতটুকু গ্রহণ করতে পারে শেষ পর্যন্ত তা হয়তো অস্পষ্টই থেকে যায়।
এসো। এসো। একদিন যে বিশ্বাস তাদের বুকের গভীরে সম্পর্কের স্বর্ণ শীর্ষ ছুঁতে চেয়েছিল, আজ বড়ই নিঃসঙ্গ। দূরতিক্রম ব্যবধান নিয়ে দুজন দুই পারে দাঁড়িয়ে থাকে কি যেন এক আশ্চর্য আকুতি নিয়ে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, যদি থাকি কাছাকাছি, দেখিলে না পাই ছায়ার মতো আছি না আছি, তবু মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো। প্রেম অপ্রেম, ভালো মন্দ, দ্বিধাদ্বন্দ্বের মাঝে চারুলতা আর ভূপতির সম্পর্ক এক প্রশ্ন চিহ্ন হয়ে রয়ে যায়। চারুলতার নষ্টনী আমাদের সত্তার গভীরে অন্তহীন কিছু অভিমান এঁকে যায়। যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায়, মধুরাতে মনে রেখো, একদিন যদি পড়ে কাজে স্বর্ণপাতে, তবু মনে রেখো, যদি পড়িয়া মনে, যদি পড়িয়া মনে ছল ছল জোয়ার নাই দেখালে, কোনে তো মনে রেখো, তবু মনে রেখো, তবু মনে রেখো।